বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এক অর্থনৈতিক বিস্ময়। একদিকে যেমন আছে অবিশ্বাস্য প্রবৃদ্ধির গল্প, তেমনি অন্যদিকে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে রয়েছে এক জটিল ধাঁধা। আজকের এই আলোচনায় আমরা এই প্যারাডক্স বা ধাঁধার জট খোলার চেষ্টা করব। দেখুন, বিশ্ব অর্থনীতিতে যখন নানা রকম অস্থিরতা চলছে, ঠিক তখনও কিন্তু বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি হিসেবে নিজের জায়গাটা বেশ শক্ত করে নিয়েছে। আর এর পেছনে মূল কারণ হল দেশের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি। একবার ভাবুন তো, গত এক দশকেরও বেশি সময় ধরে, মানে 2010 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের গড় জিডিপি প্রবৃদ্ধি ছিল 6% উপরে। এটা কিন্তু মুখের কথা না, এই ধারাবাহিক সাফল্যই দেশের মজবুত অর্থনৈতিকতার একটা বড় প্রমাণ। কিন্তু এমন দারুণ প্রবৃদ্ধির গল্পের ঠিক উল্টো পিঠও আছে। অবাক করা ব্যাপার হল 2024 সালে নতুন বিদেশি বিনিয়োগ এসেছে মাত্র $1.3 বিলিয়ন, যা আগের বছরের চেয়েও কম। আর ঠিক এখানেই মূল প্যারাডক্সটা তৈরি হয়েছে। তাহলে আসল প্রশ্নটা কি? এমন দারুণ সম্ভাবনার পরেও ঠিক কোন জিনিসটা বাংলাদেশকে আটকে রেখেছে? কেন বিনিয়োগকারীরা এখানে টাকা ঢালতে এখনও দ্বিধা করছেন? চলুন এই কারণগুলি খুঁজে বের করা যাক। আচ্ছা, প্রথমে চলুন দেখি বাংলাদেশের ইতিবাচক দিকগুলো কি কি। মানে, কেন বাংলাদেশকে বিনিয়োগের জন্য একটা দারুণ সুযোগের দেশ বলা হচ্ছে। কারণটা হলো, এখানে আসলেই সুযোগের কোনো কমতি নেই। বিনিয়োগগুলো আসলে যাচ্ছে কোথায়? দেখুন, তৈরি পোশাক বা টেক্সটাইল খাত যে প্রায় 23% নিয়ে সবার ওপরে, এটা তো স্বাভাবিক। কিন্তু এর পাশাপাশি ব্যাংকিং, বিদ্যুৎ ও জ্বালানি আর টেলিকমের মতো খাতগুলোতেও কিন্তু প্রচুর বিনিয়োগ আসছে। তার মানে দেশের অর্থনীতি শুধু একটা খাতের উপর নির্ভরশীল নয়, এখানে বৈচিত্র্যও আছে। আর বিনিয়োগকারী দেশগুলোর দিকে তাকালে দেখা যায় সেখানেও বেশ বৈচিত্র্য। যুক্তরাজ্য সবার আগে থাকলেও সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, চীন, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বড় বিনিয়োগকারী। মানে ইউরোপ থেকে এশিয়া, আমেরিকা সব অঞ্চলের বিনিয়োগকারীদেরই বাংলাদেশের ওপর আস্থা আছে। আর যারা ইতোমধ্যে এখানে ব্যবসা করছে, তাদের দিকে তাকালে তো ভরসা আরও বাড়ে। শেভরন, ইউনিলিভার, গ্রামীণফোন, টয়োটার মতো বড় বড় গ্লোবাল ব্র্যান্ডগুলো এখানে সফলভাবে ব্যবসা করছে। এটা নতুন বিনিয়োগকারীদের জন্য একটা বিশাল গ্রিন সিগন্যাল। আর ভবিষ্যতের ছবিটা তো আরও অনেক বড়। দেশের বিশাল তরুণ জনগোষ্ঠী আর দ্রুত বাড়তে থাকা মধ্যবিত্ত শ্রেণীর কারণে ধারণা করা হচ্ছে 2030 সাল নাগাদ বাংলাদেশ হতে যাচ্ছে বিশ্বের নবম বৃহত্তম ভোক্তা বাজার। এটা বিনিয়োগকারীদের জন্য একটা সোনার খনি হতে পারে। তো এত সব সম্ভাবনা আর সুযোগের পরেও বিনিয়োগের পথে বাধাগুলো ঠিক কোথায়? এবার তাহলে মুদ্রার অপর পিঠটা দেখা যাক, মানে সেই চ্যালেঞ্জগুলো যা বাংলাদেশের গতি কিছুটা হলেও কমিয়ে দিচ্ছে। বিনিয়োগকারীদের জন্য মূলত 4টা বড় বাধার কথা বলা হয়। প্রথমত, আমলাতান্ত্রিক জটিলতা, যেটাকে আমরা লাল ফিতার দৌরাত্ম্য বলি। দ্বিতীয়ত, দুর্নীতি। তৃতীয়ত, বন্দর বা রাস্তার মতো অবকাঠামোগত কিছু ঘাটতি। আর চতুর্থত, নিয়মনীতির অনিশ্চয়তা, মানে ঘন ঘন পলিসি পরিবর্তন। এই 4টি জিনিসই বিদেশি কোম্পানিগুলোর জন্য কাজ করাটা কঠিন করে তোলে। দুর্নীতির বিষয়টা যে কতটা গুরুত্বপূর্ণ তা মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই একটা কথাতেই স্পষ্ট। তারা তাদের রিপোর্টে সরাসরি বলছে, বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে দুর্নীতি একটা প্রধান বাধা। এটা কিন্তু খুবই চিন্তার বিষয়। আচ্ছা, মোট এফডিআই এর অঙ্কটা দেখলে হয়তো মনে হতে পারে যে সব ঠিকই আছে, কিন্তু এর ভেতরে তাকালে একটা অন্যরকম চিত্র দেখা যায়। বেশিরভাগ বিনিয়োগই আসছে পুরনো কোম্পানিগুলোর মুনাফা থেকে, মানে তারা লাভ করে আবার এখানেই বিনিয়োগ করছে। কিন্তু একদম নতুন কোম্পানির বিনিয়োগ, যেটাকে নিউ ইকুইটি ক্যাপিটাল বলে, সেটার পরিমাণ খুবই কম। এর মানে হলো পুরনো খেলোয়াড়রা মাঠে আছে, কিন্তু নতুন খেলোয়াড় নামতে ভয় পাচ্ছে। আর যারা ব্যবসা করছে তাদেরও প্রতিদিন নানা রকম ঝামেলার মুখে পড়তে হয়। যেমন ধরুন, কাস্টমসে পণ্য ছাড়াতে অনেক দেরি হওয়া, চুক্তির নিয়মকানুন ঠিকমতো প্রয়োগ না হওয়া, হঠাৎ করে ট্যাক্স অডিটের মুখোমুখি হওয়া, কিংবা লাভ করা টাকা নিজের দেশে ফেরত পাঠাতে গিয়ে জটিলতায় পড়া। এই ছোট ছোট সমস্যাগুলো মিলেই একটা বড় বাধা তৈরি করে। তবে ভালো খবর হলো, সরকার এই পুরনো সমস্যাগুলো সমাধানের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে শুরু করেছে। চলুন সেই উদ্যোগগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। সাম্প্রতিক সময়ে বেশ কিছু বড় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন ধরুন, 2023 সালের জুনে বিদেশি মুদ্রা ধরে রাখার নিয়মটা সহজ করা হয়। আবার 2024 মার্চে অফশোর ব্যাংকিং আইন পাশ করা হয়। এমনকি 2025 সাল থেকে মুনাফা পাঠানোর প্রক্রিয়া আরও সহজ করার মতো উদ্যোগও নেওয়া হচ্ছে। এগুলো সবই বিনিয়োগের পরিবেশকে আরও আকর্ষণীয় করার চেষ্টা। এর পাশাপাশি আরও কিছু বড় উদ্যোগও চোখে পড়ার মতো। যেমন বিডার মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হচ্ছে, যাতে বিনিয়োগকারীদের এখানে ওখানে ঘুরতে না হয়। আবার সারা দেশে স্পেশাল ইকোনমিক জোন তৈরি করা হচ্ছে।
পদ্মা সেতুর মতো বড় প্রকল্প তো দেশের যোগাযোগ ব্যবস্থাকেই বদলে দিয়েছে। আর বিশ্বজুড়ে ইনভেস্টর রোড শো করে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরার চেষ্টাও চলছে। এক কথায় বললে সরকারের এই সব উদ্যোগের মূল লক্ষ্য একটাই, লাল ফিতার দৌরাত্ম্য কমিয়ে আনা আর বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা, যাতে বাংলাদেশ একটা সত্যিকারের বিনিয়োগ বান্ধব দেশ হয়ে উঠতে পারে। তাহলে সব মিলিয়ে বাংলাদেশের অবস্থানটা এখন কোথায়? বলা যেতে পারে দেশটা এখন একটা খুব গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে যেমন আছে অপার সম্ভাবনা, তেমনি অন্যদিকে রয়েছে বেশ কিছু কঠিন চ্যালেঞ্জ। একদিকে বাংলাদেশের শক্তি হল এর তরুণ জনগোষ্ঠী, দারুণ জিডিপি গ্রোথ, কৌশলগত অবস্থান আর বিশাল বাজার। আর ঠিক তার উল্টো দিকেই আছে আমলাতন্ত্র, দুর্নীতি, অবকাঠামোগত ঘাটতি আর আইনের শাসনের মতো চ্যালেঞ্জগুলো। এই দুয়ের মধ্যে ভারসাম্য আনাটাই এখন সবচেয়ে বড় কাজ। অর্থাৎ বাংলাদেশকে এখন ইনভেস্টমেন্ট ফ্রন্টিয়ার বা একটা সম্ভাবনাময় নতুন বাজার থেকে বেরিয়ে এসে একটা মূলধারার গ্লোবাল ডেস্টিনেশনে পরিণত হতে হবে। এমন একটা জায়গা যেখানে বিশ্বের সেরা কোম্পানিগুলো বিনিয়োগের জন্য মুখিয়ে থাকবে। তাই শেষ প্রশ্নটা হলো, সরকার যে সংস্কারগুলো আনছে সেগুলো কি বাংলাদেশের সম্পূর্ণ বিনিয়োগ সম্ভাবনাকে জাগিয়ে তোলার জন্য যথেষ্ট হবে? এই প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে দেশটির অর্থনৈতিক ভবিষ্যৎ।